Оперативно пока в норме. Принял. সবাই যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনায় চোখ আটকে রেখেছে, ঠিক তখনই ইউক্রেনের মাটিতে ঘটছে একেবারে ভিন্ন এক বাস্তবতা। ক্যামেরা অন্যদিকে ঘুরে গেলেও যুদ্ধ থেমে থাকে না। রাশিয়া ধীরে ধীরে কিন্তু আক্রমণাত্মক গতিতে এগোচ্ছে, একের পর এক শহরের দিকে চাপ বাড়াচ্ছে। কোথাও দখল, কোথাও ঘেরাও, কোথাও প্রতিরক্ষার ভেতরে ফাটল ধরানো, সবই চলছে পরিকল্পনা মাফিক। আর এই জায়গাটায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড়। কারণ এখন যুদ্ধ শুধু গোলাগুলির না, যুদ্ধ এখন সিস্টেম ভাঙার যুদ্ধ। একসময় পশ্চিমা দুনিয়া বিশ্বাস করেছিল ইউক্রেনের হাতে আধুনিক অস্ত্র গেলেই যুদ্ধের পাল্লা ঘুরে যাবে। হাইমার্স, পেট্রিয়ট, লিওপার্ড, আব্রামস, স্ট্রম শ্যাডো, অ্যাটাকামস নামগুলো ছিল শক্তির প্রতীক। কিন্তু যুদ্ধক্ষেত্র কখনো নাম দেখে ভয় পায় না, যুদ্ধক্ষেত্র দেখে বাস্তব সক্ষমতা। আর এখন বাস্তবতা হলো, রাশিয়া শুধু ইউক্রেনের শহর দখল করছে না, রাশিয়া ধ্বংস করছে পশ্চিমা অস্ত্রের সেই অভেদ্য ভাবমূর্তিও। এখানে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের গল্পও বদলে গেছে। আগে বলা হতো আরও অস্ত্র দিলে ইউক্রেন ঘুরে দাঁড়াবে। এখন বলা হচ্ছে কতদিন এই অস্ত্র সরবরাহ চালানো যাবে, কারণ অস্ত্র শুধু পাঠালেই হয় না, অস্ত্র চালাতে লাগে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ, গোলাবারুদ আর সবচেয়ে বড় কথা একটা নিরাপদ ব্যাকএন্ড সাপ্লাই চেন। যুদ্ধ যখন দীর্ঘ হয় তখন অস্ত্রের গ্ল্যামার শেষ হয়ে যায়, শুরু হয় উৎপাদনের কঠিন বাস্তবতা। আর এই জায়গায় রাশিয়া এমন এক সুবিধা তৈরি করেছে যা পশ্চিমারা পুরোপুরি ধরতে পারেনি। রাশিয়া যুদ্ধকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নিয়ে গেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় ইঙ্গিত আসে শেভচেনকোর ঘটনাতে। সেদিন একটা ইলিউশন ভেঙে পড়ে। ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের শেভচেনকো গ্রামের কাছে ইউক্রেনের একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স পজিশনকে আঘাত করে রাশিয়ার ইস্কান্দার এম। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাটারির মূল কাঠামো কার্যত শেষ, রাডার ক্ষতিগ্রস্ত, কন্ট্রোল ভেহিকল ছিন্ন ভিন্ন, পাওয়ার সাপ্লাই উধাও। ফুটেজ যেটা দেখিয়েছে এটা কোনো চাপ সৃষ্টি নয়, এটা ছিল সম্পূর্ণ ধ্বংস। এই স্ট্রাইক একা কোনো ঘটনা না, এটা ছিল বার্তা যে ন্যাটোর সবচেয়ে আলোচিত এয়ার ডিফেন্স যুদ্ধক্ষেত্রে নিরাপদ নয়। খুঁজে বের করা যাবে, ট্র্যাক করা যাবে, আর ঠিক সময়ে আঘাত করা যাবে। এটা এয়ার ডিফেন্স অ্যাট্রিশন যুদ্ধের একটা বড় টার্নিং পয়েন্ট। কারণ এখানে রাশিয়া দেখিয়েছে তারা শুধু হামলা করছে না, তারা স্বীকার করছে। ড্রোন যুদ্ধ এই নতুন মোড়ের আরেকটা মূল স্তম্ভ। একসময় ড্রোন ছিল সহায়ক অস্ত্র, এখন ড্রোনই মূল অস্ত্র। আকাশে যে পক্ষ ড্রোন দিয়ে নজরদারি নিতে পারে, সেই পক্ষ মাটিতে চাপ তৈরি করতে পারে। রাশিয়া এখন ড্রোনকে শুধু আঘাতের জন্য ব্যবহার করছে না, ড্রোনকে ব্যবহার করছে শিকারীর চোখ হিসেবে। ওরলান, জালা, ল্যান্সেট, গেরান এই নামগুলো এখন ইউক্রেনের জন্য নিয়মিত আতঙ্ক। কারণ এগুলো শুধু বিস্ফোরণ নয়, এগুলো টার্গেটিং, এগুলো কিল চেইন। এগুলো দেখিয়ে দেয় কোথায় ইউক্রেনের লঞ্চ সাইট, কোথায় ইউক্রেনের এয়ার ডিফেন্স। আর যখন এয়ার ডিফেন্সের কথা আসে তখন যুদ্ধের মোড় আরও স্পষ্ট হয়। প্যাট্রিয়টকে একসময় গেম চেঞ্জার বলা হয়েছিল, কিন্তু বাস্তবতা হলো প্যাট্রিয়ট আকাশ জুড়ে ছাতা না। ইউক্রেনে বিশাল দেশ, টার্গেট ছড়িয়ে আছে, আর প্যাট্রিয়ট ব্যাটারি সংখ্যা সীমিত। ফলে তারা বড় শহর, বিদ্যুৎ অবকাঠামো, সরকারি কেন্দ্র এসবকে অগ্রাধিকার দেয়। ফ্রন্টলাইনের প্রতিটি জায়গাকে তারা ঢাকতে পারে না। রাশিয়া এই সীমাবদ্ধতাকে কাজে লাগিয়েছে। তারা ইস্কান্দার, ক্যালিবার, কিনজেল এবং গ্লাইড বোমা দিয়ে এমনভাবে আঘাত করছে যাতে ইউক্রেনের প্রতিরক্ষা সবসময় চাপের মধ্যে থাকে। বিশেষ করে ইস্কান্দার এমের মতো কোয়াসি ব্যালিস্টিক মিসাইল দ্রুত আসে, ম্যানুভার করে, ডিকয় ছোড়ে আর প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করে। ফলে একের পর এক স্ট্রাইক দেখা যাচ্ছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা শুধু ধ্বংস নয়, এটা এক ধরনের ডিফেন্স অ্যাট্রিশন, ধীরে ধীরে প্রতিরক্ষাকে খেয়ে ফেলা। এবং এই অ্যাট্রিশনের ফলাফল যুদ্ধক্ষেত্রে সরাসরি দেখা যায়। যখন এয়ার ডিফেন্স দুর্বল হয় তখন রাশিয়ার বিমান ও বোমারু সক্ষমতা বাড়ে। ফ্যাব 500, ফ্যাব 1500 গ্লাইড বোমা ইউএমপিকে কিট সহ আরও গভীরে গিয়ে আঘাত করতে পারে।
লজিস্টিক হাব, রেলওয়ে জাংশন, ব্রিজ, গুদাম সবই টার্গেট হয়ে যায়। আর ইউক্রেন তখন বাধ্য হয় তাদের সরবরাহ আরও ছড়িয়ে দিতে, আরও লুকাতে, আরও পিছনে সরাতে। কিন্তু পেছনে সরালেই তো ফ্রন্টলাইনে পৌঁছানোর সময় বাড়ে, সময় বাড়লেই প্রতিরক্ষা দুর্বল হয়, আর দুর্বল প্রতিরক্ষা মানে শহর হারানোর ঝুঁকি বাড়ে। এই নতুন মোড়ের সবচেয়ে কঠিন বাস্তবতা হলো পশ্চিমাদের দেওয়া অস্ত্র ধ্বংস হওয়া শুধু একটা অস্ত্র হারানো নয়, এটা একটা সাইকোলজিক্যাল লস। কারণ প্রতিটি ধ্বংস হওয়া ট্যাঙ্ক, প্রতিটি ধ্বংস হওয়া রাডার, প্রতিটি ধ্বংস হওয়া লঞ্চার সবই ইউক্রেনের জন্য শুধু ক্ষতি না, পশ্চিমাদের জন্য অপমান। আর এই অপমানের চাপেই পশ্চিমা রাজনীতি আরও বিভক্ত হয়। কেউ বলে আরও অস্ত্র দিতে হবে, কেউ বলে থামতে হবে, কেউ বলে আলোচনা করতে হবে। এই বিভক্তি যুদ্ধক্ষেত্রে প্রতিফলিত হয়, কারণ যুদ্ধক্ষেত্রে একটা জিনিসই কাজ করে, দ্রুত সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত যদি ধীর হয় তাহলে প্রতিপক্ষ সুযোগ নেয়। এখানে রাশিয়া একটা জিনিস খুব পরিষ্কারভাবে করছে, তারা যুদ্ধকে শেষ করার চেয়ে যুদ্ধকে ক্লান্ত করার দিকে এগিয়ে নিচ্ছে। তারা ইউক্রেনকে ধীরে ধীরে ক্লান্ত করছে, অর্থনীতিকে চাপ দিচ্ছে, বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত করছে, সেনাদের উপর চাপ বাড়াচ্ছে, জনমনে অনিশ্চয়তা তৈরি করছে, এবং এই চাপ যত বাড়ে ততই ইউক্রেনের রাষ্ট্রীয় সক্ষমতা শুকিয়ে আসে। যুদ্ধক্ষেত্রে শুধু গুলি নয়, রাষ্ট্রীয় সক্ষমতায় শেষ পর্যন্ত যুদ্ধ জেতে বা হারে। আর যখন সবাই মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে, তখন ইউক্রেনের জন্য সবচেয়ে বড় ভয় হল বিশ্বের মনোযোগ সরে গেলে সাহায্যও ধীরে ধীরে কমে যেতে পারে। যুদ্ধ শুধু অস্ত্রের না, যুদ্ধ মনোযোগেরও। যে যুদ্ধ আন্তর্জাতিক মনোযোগ হারায়, সে যুদ্ধ অনেক সময় সরবরাহ হারায়। আর সরবরাহ হারালে যুদ্ধক্ষেত্রে অবস্থান ধরে রাখা কঠিন হয়ে যায়। আজ তাই রাশিয়া যুদ্ধের নতুন মোড় হলো, এটা এখন আর শুধু কে আক্রমণ করলো সেই গল্প না, এটা এখন কে টেম্পো নিয়ন্ত্রণ করলো, কে কিল চেইন ভাঙল, কে প্রতিপক্ষের অস্ত্রকে মাঠে নামার আগেই ধ্বংস করলো, এই গল্প। রাশিয়া দেখাচ্ছে তারা শুধু গোলা ছুঁড়ে জিততে চায় না, তারা সিস্টেম ভেঙে জিততে চায়। আর ইউক্রেন দেখাচ্ছে তারা শুধু বাঁচতে নয়, তারা টিকে থাকতে চায়। কিন্তু টিকে থাকার জন্য শুধু সাহস যথেষ্ট নয়, দরকার সময়, দরকার সরঞ্জাম, দরকার ধারাবাহিকতা। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে উত্তেজনার সুযোগে ইউক্রেনের রাশিয়ার এই আক্রমণকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন আমেরিকার যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।